নমস্কার সকলকে। আশা করছি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমাদের গন্তব্য জয়রামবাটি কামারপুকুর। মালদা থেকে রাত্রি 11:48 সরাইঘাট এক্সপ্রেসে করে আমরা প্রথমে যাব বর্ধমান। তারপর বর্ধমানে আমার এক আন্টি থাকেন, ওনার সাথেই রওনা দেব কামারপুকুরের উদ্দেশ্যে। সেদিনে চলছিল টি20 ওয়ার্ল্ড কাপ, তো খেলা দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। এসছি আমরা স্টেশন, আর এখন মালদা টাউন স্টেশনকে দেখলে এয়ারপোর্টের থেকে কিছু কম লাগবে না। এত দারুণ করে রিনোভেট করেছে যে এখন আর স্টেশন দেখলে চেনাই যায় না। ওয়েট করতে করতে 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দেয়। এই যে ঢুকছে আমাদের ট্রেন। ভোর 3:28 বর্ধমানে রাইট টাইম। পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 3:45 মতো বেজে গেছিলো, আর রাত্রে ট্রেনে সেরকম ভালো ঘুমও হয়নি। এই যে এখন বাজে 3:58, আমরা বর্ধমান স্টেশনেরই ওয়েটিং হলে এখন ওয়েট করছি। ভোর 5টার দিকে আন্টি আসবে বলছিল, কিন্তু সেদিন রাস্তাতে আবার খুব জ্যামও ছিল, তো ওই জন্য আমাদের বেরোতে বেরোতে একটু দেরিই হয়ে গেছিল। এই যে এখন বাজে প্রায় 6:30 মতো। আন্টি, মানি আর বাবু 3জনেই চলে এসেছে। এবারে আমরা রওনা দিলাম কামারপুকুরের উদ্দেশ্যে। আমরা আগে থেকে ইমেল করে যাত্রীনিবাসে রুম বুক করে রেখেছিলাম 2 দিনের জন্য, আর আন্টিরা থাকবে না, ওরা আজকেই বাড়ি ফিরে আসবে। বর্ধমান থেকে কামারপুকুর আমাদের প্রায় 1 ঘন্টা 10 বা 15 মিনিট মতো লেগেছিল। যেতে যেতে রাস্তায় এখানে দ্বিতীয় তারাপীঠ নির্মাণ করা হয়েছে, কিন্তু এত সকাল সকাল মন্দির এখনো না খোলায় আমরা বাইরে থেকেই দর্শন করে নিলাম। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের গন্তব্য কামারপুকুর। 1836 সালের 18ই ফেব্রুয়ারি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কামারপুকুরে জন্মগ্রহণ করেন। দীর্ঘ প্রায় 17-18 বছর ঠাকুর এখানেই কাটান। তাঁর এই বাল্যজীবনের বিভিন্ন কর্মকাণ্ড এখনও কামারপুকুরে জীবন্ত হয়ে আছে। আমরা চলে এসেছি যাত্রীনিবাসে, এখানেই আমাদেরকে রুম দেওয়া হয়েছে। আজকে সোমবার থাকায় আমরা স্নান করে ফ্রেশ হয়ে চলে আসি যুগীর শিব মন্দিরে পুজো দিতে। এই যুগীর শিব মন্দিরকে নিয়েই এক অলৌকিক ঘটনার উল্লেখিত আছে, যা বলে গেছিলেন শ্রী শ্রী ঠাকুরের মাতা স্বয়ং চন্দ্রমণি দেবী। তিনি বলেছিলেন এই মহাদেবের শ্রীঅঙ্গ থেকেই এক দিব্যজ্যোতি বেরিয়ে তার ভেতরে প্রবেশ করে, এবং তারপরেই শ্রী শ্রী ঠাকুরের জন্মগ্রহণ হয়। এরপরে আমরা রামকৃষ্ণ মঠে শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করি। এই আম গাছটি স্বয়ং ঠাকুর নিজে হাতে রোপণ করেছিলেন। এরপরে আমরা একে একে শ্রী শ্রী ঠাকুরের বাল্যকালের সেই ঘর, বৈঠকখানা সবই দর্শন করি, কিন্তু সেই সব স্থানগুলোতে ফোনের অ্যালাউ ছিল না। এখন আমরা বেরিয়ে পড়েছি জয়রামবাটির উদ্দেশ্যে। যাওয়ার পথেই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন পড়ে, এই মন্দিরটিও আমরা দর্শন করে নিই। এখন আমরা চলে এসেছি শ্রী শ্রী মাতৃ মন্দির জয়রামবাটিতে। প্রথমেই আমরা মাকে খুব সুন্দরভাবে দর্শন করি, কিন্তু তখন প্রায় 11:30 বাজছিল, তাই বাকি মন্দিরগুলো বন্ধ হয়ে যাওয়ায় আমরা চলে গেছিলাম প্রসাদের জন্য লাইন দিতে। ভাবলাম যে বিকেলবেলা আবার এসে এখানে বাকি মন্দিরগুলো খুব সুন্দরভাবে দর্শন করব। এখন আমরা দাঁড়িয়ে পড়েছি প্রসাদের লাইনে। খুবই সুন্দর আমরা মায়ের প্রসাদ গ্রহণ করেছি, আর একদম সঠিক সময়ে আমরা চলে এসেছিলাম।
এরপরে আমরা চলে যাই সিংহবাহিনী মন্দিরে। সিংহবাহিনী মন্দির ঘুরে আমরা চলে আসি আবার যাত্রীনিবাসে একটু রেস্ট করতে, আর আন্টিরা ততক্ষণে বাড়ি ফিরে যায়। এই যে এখন বাজে প্রায় বিকেল 4:20, আমরা বেরিয়ে পড়েছি। আর এবার আমরা যাব আবার জয়রামবাটিতেই, ওখানে বিকেলবেলা সন্ধ্যাবেলা আর কি যে প্রার্থনা হয় সেটা শুনবো, আর যা যা ঘুরে দেখা হয়নি তখন সেগুলোও দেখব। এই যে সেই মাটির বাড়ি যেখানে মা থাকতেন বাল্যকালে, আর বাকি আরও জায়গাগুলোতেও ক্যামেরা অ্যালাউ ছিল না। এরপরে আমরা চলে যাই প্রার্থনা শুনতে। এই যে এখন বাজে প্রায় 7টা, সবে প্রার্থনা শেষ হয়েছে। আমরাও আজকে প্রচুর টায়ার্ড, কারণ রাত্রেবেলা ট্রেনে সেরকম ঘুম হয়নি, তারপর সারা দুপুরই প্রায় ঘুরেছি। যাই হোক, বিকেলে একটু টুকটাক খাওয়া দাওয়া করে এখন আমরা যাব কামারপুকুরেই, ওখানেই রাত্রেবেলা আমরা প্রসাদ খাবো, খেয়ে আবার যাত্রীনিবাসেই চলে আসবো। যাত্রীনিবাস কামারপুকুরের যে মিশন সেখান থেকে হাঁটা প্রায় 5 মিনিট রাস্তা, বেশি দূরে নয়। আর হ্যাঁ, আপনাদের সুবিধার্থে বলে রাখি, জয়রামবাটি কামারপুকুর উভয় জায়গাতেই সকাল 9:30 থেকে 11টা অবধি প্রসাদের জন্য কুপন দেওয়া হয়, আর প্রসাদ গ্রহণের টাইমিং হচ্ছে সকাল 11:30। আর থাকার জন্য জয়রামবাটি বা কামারপুকুর উভয় জায়গাতেই আপনারা এখানকার যে মেল অ্যাড্রেস আছে এখানে মেল করতে পারেন। তো আজকের ভিডিওটা এতটাই। আগামীকাল আমাদের প্ল্যান আছে বিষ্ণুপুর যাওয়ার। দেখা হবে পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।